ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি আসলেই আপাদমস্তক ঢপ। কারণ কঠিন হলেও বাস্তব এটাই, বাংলাতে নেই জব। যেই রাজ্যে অভয়া বা সাধারণ মানুষ পায় না যোগ্য বিচার, একে তো চাকরি নেই, উল্টে চাকরি হারালো 26,000 টিচার। আমি একজন পিএইচডি হোল্ডার, আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না। ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নাই। না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। কোনো অন্যায় করলাম না, তারপরে আমাদের কেন নিতে হবে? আজ আমাদের রাজ্যে তথা গোটা দেশে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 অনুযায়ী আজ দেশের প্রত্যেক 3 জন ইউথের মধ্যে একজন বেকার। সেখানে এই গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার 29.1% গিয়ে পৌঁছেছে। আর পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, যেটা কিনা একসময় ভারতের রাজধানী ছিল, সেখানে বেকারত্ব আর চাকরির অবস্থা আরো খারাপ। কারণ এই রাজ্যে কোনো চাকরিরই গ্যারান্টি নেই, যেখানে একদিনে প্রায় 26,000 মানুষের সরকারি চাকরির মতো একটা সিকিউর চাকরিও চলে যায় দুর্নীতির কারণে। আবার অন্যদিকে বেসরকারি চাকরির হালটা আরো খারাপ। সেখানে ঘন্টার পর ঘন্টা খাটানো থেকে শুরু করে কম স্যালারিতে জয়েন করানো কিংবা টার্গেট ফুলফিল না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। যেখানে 140 কোটির এই দেশে লাস্ট 8 বছরে 1,40,000 স্টার্ট আপ হয়েছে, সেখানে রাজ্য তথা গোটা দেশের মানুষ কি একটা 14,000 টাকার চাকরি করার যোগ্য নয়? যেখানে আজ অন্য রাজ্যে আইটি সেক্টর বা অন্যান্য বিজনেসের সংখ্যা বেড়েই চলেছে, সেখানে একটা রিসেন্ট নিউজ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে আইটি সেক্টর বা বিজনেস বাড়ার বদলে উল্টে কোম্পানিরা তাদের কোম্পানি অন্য রাজ্যে শিফট করে নিচ্ছে। আর তাই এসব দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যেখানে 1960-61 সালে ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম ন্যাশনাল পার ক্যাপিটা ইনকামের 127.5% বেশি ছিল, সেটাই 2023-24 আস্তে আস্তে র্যাপিডলি গ্রো করার বদলে কমে 83.7% এসে দাঁড়িয়েছে কেন? কিংবা যেখানে 1960-61 সালে ওয়েস্ট বেঙ্গল দেশের জিডিপির 10.5% কন্ট্রিবিউশন করতো, সেখানে আজ সেটাও কমে মাত্র 5.6% এসে দাঁড়িয়েছে কেন? তাহলে সত্যিই কি ওয়েস্ট বেঙ্গলের লাস্ট কয়েক দশক ধরে চাকরি বা শিল্প কিছুই হচ্ছে না, বা হলেও সেটাও ব্যাপক দুর্নীতির কারণে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে? নাকি ওয়েস্ট বেঙ্গলের যুব সমাজের কাছে চাকরি করার কোনো প্রয়োজনীয় স্কিলস নেই? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি যেই ভয়ানক সত্যগুলো পাই, সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এছাড়াও তুমি এই দুর্নীতির সময়ও দাঁড়িয়ে কিভাবে তুমি তোমার মনের মতো জবটা পেতে পারো, সেই বিষয়েও ডিটেলস আলোচনা করেছি। তাই সব জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে অতীতে ওয়েস্ট বেঙ্গলে জব এবং শিল্পের অবস্থা কি ছিল, সেটা কিভাবে দিনের পর দিন ইভলভ করলো, আর কিভাবে আজকের দিনের মতো একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে জব শিল্প কিছুই নেই আর গভর্নমেন্ট জবও টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। আসলে স্বাধীনতার পর যখন ভারত ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়েছিল, তখন ভারত সরকারের সামনে প্রত্যেকটা অঞ্চলের জন্য সমান উন্নয়নের সুযোগ দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু এর মধ্যে কিছু রাজ্য ছিল যাদের কাছে ইতিমধ্যে অনেক সুবিধা ছিল, যেমন বোম্বে, মাদ্রাজ এবং কলকাতা, যেগুলো ব্রিটিশ শাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই কারণে এই স্বাধীনতার আগে এই সব জায়গায় অনেক উন্নয়নও দেখা গিয়েছিল, এবং এগুলোই ব্রিটিশদের জন্য অনেক আর্থিক সুবিধাও এনে দিত। এই 3টে প্রেসিডেন্সির মধ্যেও ব্রিটিশদের সবচেয়ে বেশি ফোকাস ছিল বাংলা প্রেসিডেন্সিতে। এর মূল কারণ ছিল এখানকার ভৌগোলিক অবস্থান এবং উর্বর জমি। এই উর্বর জমি থেকেই ব্রিটিশরা টেক্সটাইল, রেশম, চা উৎপন্ন করত, এবং এসব পণ্যের প্রায় 60% এশিয়া রপ্তানির একাই বাংলার মাধ্যমেই হতো। এছাড়াও এখানে আশেপাশে অনেক খনিজ অঞ্চল ছিল, যেখানে শিল্পের জন্য প্রয়োজনীয় খনিজ সহজেই ব্রিটিশরা পেয়ে যেত। অ্যাজ আ এক্সাম্পল, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা খনি, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1774 সাল থেকেই বাণিজ্যিক কয়লা খনন শুরু করে। এর পাশাপাশি এখানে সমুদ্র এবং নদীরও অ্যাক্সেস ছিল, যেগুলো ব্রিটিশদের বিজনেসকে আরো এক্সপ্যান্ড করতে সাহায্য করেছিল। এই সমস্ত কারণেই তৎকালীন ব্রিটিশরা বাংলা প্রদেশে অবস্থিত কলকাতাকে নিজেদের রাজধানী বানিয়ে ফেলে, এবং ধীরে ধীরে বাংলা হয়ে ওঠে ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। যার ফলে যেমনটা ভিডিও শুরুতে বললাম, 1960 সালে আমাদের রাজ্যই ভারতের মোট জিডিপি 10.5% একাই কন্ট্রিবিউট করত, আর সেই সঙ্গে এখানকার পার ক্যাপিটা ইনকামও ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক বেশি ছিল। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে গেছে, যার কারণেই বর্তমানে ভারতের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান মাত্র 5.6% হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও 2021 সালের একটা রিপোর্টে জানা গেছে যে ভারতের মোট 4 লাখ ভিখারির মধ্যে প্রায় 81,000 জন কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকেই আসে। মানে সহজ ভাষায় বললে
বৃহত্তম রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে ভারতের অন্যতম দরিদ্র রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গে এমন কি ঘটছে যার ফলে এত সমৃদ্ধ এবং ঐতিহ্য সম্পন্ন রাজ্য আজ উন্নয়নের কাদায় আটকে গেছে? এই পরিস্থিতির জন্য কি সরকার দায়ী, যারা পশ্চিমবঙ্গকে শিল্পায়নের সুযোগ থেকে বঞ্চিত করেছে, নাকি এর আসল গল্পটা আরো অন্যরকম? যেখানে অন্য রাজ্যগুলিতে বেকারত্বের সমস্যা ঘন ঘন আলোচনায় আসে, সেখানে জুন 2022-এ পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ছিল মাত্র 5.2%, যখন এই বেকারত্বের ন্যাশনাল অ্যাভারেজ ছিল 7.8%। তাহলে এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে যেখানে পরিসংখ্যান বলছে যে ওয়েস্ট বেঙ্গলের বেকারত্বের হার ভারতের বাকি রাজ্যের অ্যাভারেজের থেকে অনেক কম, তাহলে এই রাজ্যের শিল্প বা চাকরির এরকম দুরবস্থা কেন? তাহলে চলো এবার সেটা ডিসকাস করি। তবে সেটা ডিসকাস করার আগে আজকের ভিডিও স্পন্সরের সাথে তোমাদের পরিচয় করি, যার নাম হলো কলেজ বিদ্যা। তুমি যদি অনলাইন আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, তাহলে কলেজ বিদ্যাই সবথেকে ইজি এবং সবথেকে অ্যাফোর্ডেবল প্ল্যাটফর্ম। কারণ এই প্ল্যাটফর্মে তুমি নিজের অনলাইন কোর্সটাকে সিলেক্ট করে কিছু বেসিক ডিটেলস ফিল আপ করার সাথে সাথে এআই ডিরেক্টলি তোমাকে সাজেস্ট করবে টপ গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটিস। এরপর ডিরেক্টলি ইউনিভার্সিটির অফিসিয়ালস এর সাথে কথা বলো এন্ড উইল গেট আ ফ্রি ক্যারিয়ার কাউন্সেলিং ফ্রম কলেজ বিদ্যা এক্সপার্টস এন্ড কানেক্ট করো অ্যালুমিনির সাথে ফর রিয়েল ইনসাইটস। এরপরেও যদি কোনো কোর্স চুজ করতে গিয়ে কোনো কনফিউশন থাকে, দেন 30+ ফ্যাক্টরের উপর বেস করে তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটিটাকে বাকি ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করেও দেখতে পারো, লাইক তাদের ফিস, প্লেসমেন্টস, রেটিংস এন্ড ইভেন ইএমআই অপশনস। এন্ড দেন ফাইনালি সিলেক্ট করো তোমার নিজের পছন্দের মতো কোর্স। এছাড়াও কলেজ বিদ্যার কাছে আছে 100% অথেন্টিক ইউনিভার্সিটি কানেকশনস, ফ্রি ক্যারিয়ার বুস্টার প্রোগ্রাম ওয়ার্থ ₹7,000 and up to 10,000 rupees, প্লাস সিভি সাবসিডি অন অ্যাডমিশন, এন্ড এর সাথে পাচ্ছ এক্সক্লুসিভ জব এবং ইন্টার্নশিপ পোর্টাল ফ্রম ডে 1। এবং এখান থেকেই তোমার যদি স্টুডেন্ট লোন দরকার হয়, তাহলে এই প্ল্যাটফর্ম থেকেই সেটাও করিয়ে দেওয়া হবে। এন্ড রিসেন্টলি কলেজ বিদ্যা তাদের ক্রেডিবিলিটি আর এক্সেলেন্সের জন্য ফিচার্ড হয়েছে জিও হটস্টারের ব্র্যান্ড ফর টুমোরো সিজন 3-তে। তাহলে আর কি চাই? তাই এক্ষুনি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো, কারণ তোমার পারফেক্ট অনলাইন ইউনিভার্সিটি ইজ জাস্ট আ ক্লিক আউট। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আসলে পশ্চিমবঙ্গের সমস্যাটা বেকারত্ব নয়, বরং আন্ডার এমপ্লয়মেন্ট। মানে মানুষ চাকরি তো পাচ্ছে, কিন্তু সেই চাকরি তাদের দক্ষতা বা ফিনান্সিয়াল নিডস এর সাথে মিলছে না। এর ধারণা তুমি পশ্চিমবঙ্গের মানুষের মাথাপিছু আয় দেখেই করতে পারো, যেটা 2023-24 সালে ছিল মাত্র 1,71,000 টাকা, এবং এটা ভারতের এভারেজ পার হেড ইনকামের প্রায় 17% কম ছিল। এর তুলনায় তামিলনাড়ুর এভারেজ মাথাপিছু আয় জাতীয় গড়ের 71% বেশি এবং কেরালার 52.5% বেশি, যার কারণে এই প্রাইভেট সেক্টরে কম টাকায় হায়ার করে তাকে 8 ঘন্টার জায়গায় 10 থেকে 12-13 ঘন্টা কাজ করতে হয়, এবং মাসের শেষেই তাদেরকে দেওয়া ইম্পসিবল টার্গেট মিট না হলে ডেইলি 12-13 ঘন্টা কাজের পরেও তাদের স্যালারি আটকে দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় তাদের, যার প্রমাণ এই ভিডিওগুলো দেখলেই পাওয়া যায়। 25টা স্মার্ট করবি, 25টা শিওর কভার, 25টা হেলথ কভার হয়ে গেল। হ্যাঁ বস। না পারলে প্রতি 1 ঘন্টা বাদে বাদে ফোন করবি আমাকে। তুমি শুধু বলে যাচ্ছ, শুধু মনোরাম নিচ্ছি বলে কি ঝামেলার জন্য। আর এই বাড়তি চাপ সহ্য করতে না পেরে তারা নিজের জীবন নিয়ে নেওয়াটাকেই বেশি শান্তির বলে মনে করে। যেমন কয়েকদিন আগেই রাজারহাটে অফিস চলাকালীন এক এমপ্লয়ি অফিসের 7 তলা থেকে ঝাঁপ দেয়। এছাড়াও পশ্চিমবঙ্গের চাকরি আর শিল্পের এই করুণ অবস্থার জন্য দায়ী শিল্পায়নের অভাব। পশ্চিমবঙ্গে যত সরকারি এসছে, তাদের কারোর মধ্যেই শিল্পের জন্য বিশেষ কোনো ভালোবাসা দেখা যায়নি। না হলে যেই রাজ্যে ব্রিটিশ আমলে সবচেয়ে বেশি শিল্প ছিল, সেখানে আধুনিক যুগে শিল্পের এত অভাব কি করে সম্ভব? আর এটা শুরু হয় 1977 সালে, যখন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গ শাসন করা শুরু করে এবং পরবর্তী 34 বছর তারাই ক্ষমতায় ছিল। এই সময় সরকার এমন পলিটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল টেকনিক অ্যাপ্লাই করেছিল, যেখানে শ্রমিক অধিকার ও সামাজিক ব্যালেন্সের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল, যার ফলেই তাদের প্রাইভেট ইনভেস্টরদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকে এবং এই কারণেই বারবার এই রাজ্যে শিল্প আসা বিরত থাকে। এর সঙ্গে ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকার নিয়ে এত বেশি ফোকাস করা হয়েছিল যে এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে ধর্মঘট আর প্রতিবাদ রোজকার বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণেই প্রাইভেট ইনভেস্টররা এখানে আসতে ভয় পেতে থাকে, কারণ ইউনিয়নের ধর্মঘট হলে তাদের ব্যবসা স্মুথলি রান করা যাচ্ছিল না সেই সময়। আর তাই যখন 2011 সালে বামফ্রন্টের শাসন শেষ হয়, তখন মানুষ আশা করেছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হবে, কিন্তু দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেও পশ্চিমবঙ্গের কোনো বড় পরিবর্তন আসেনি, বরং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরই উত্থান হয়েছিল শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যমে। অ্যাজ এ এক্সাম্পল, বামফ্রন্ট সরকারের সময় টাটা মোটরস সিঙ্গুরে তাদের ন্যানো কারের জন্য প্ল্যান বসাতে চেয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এর বিরুদ্ধে 26 দিন অনশন করে, যার ফলে টাটাকে সিঙ্গুর থেকে তাদের ইনভেস্টমেন্ট ফিরিয়ে নিতে হয়। মোট কথা, তার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের হার অন্যান্য রাজ্যের তুলনায় খুব লেজি এবং স্লো গ্রোথ দেখিয়েছে। আর এটাই হলো প্রধান কারণ যে এখানে চাকরির ক্ষতি অনেক বেশি হয়েছে। শুধুমাত্র 2015-16 সাল থেকে 2022-এর মধ্যে পশ্চিমবঙ্গ 30 লক্ষ চাকরি হারিয়েছে, আর পশ্চিমবঙ্গের এগেনস্টে মহারাষ্ট্র এই একই টাইমে প্রায় 24 লক্ষ চাকরি অ্যাড করেছে। এখানে চাকরির এত অভাব থাকার ফলে একটা লার্জ স্কেলে মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে সেটেল হতেও বাধ্য হয়েছে, যার কারণে কয়েকদিন আগে নির্মলা সীতারামন জানিয়েছেন যে শুধুমাত্র গত 2 দশকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 11 লক্ষ ওয়ার্কার্স অন্য রাজ্যে সেটেল করতে বাধ্য হয়েছেন। আর এরপর যেই কারণে
পশ্চিমবঙ্গের শিল্প আর চাকরির এই অবস্থা সেটা হলো দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। যখন পশ্চিমবঙ্গে বাম সরকারের দিন শেষ হয়েছিল তখন পশ্চিমবঙ্গের ওপর 1.95 লক্ষ কোটি টাকার ঋণ ছিল, আর আজ এই ঋণ 12 বছরে বেড়ে 7 লক্ষ কোটিরও বেশি হয়ে গেছে। এমনকি 2022-এ পশ্চিমবঙ্গ সরকার 70,000 কোটি এবং 2024-এ 1.12 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে। আর এবারও বাজেট ডকুমেন্টে সরকারের পরিকল্পনা অনুযায়ী এই বছরে 60,262 কোটি টাকা ঋণ নেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য। যেখানে রাজ্য সরকার এত ঋণ নেবে তখন রাজ্যের অর্থনীতি তো পতন হবে, যার কারণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই বিষয়ে মন্তব্য করেছিলেন যে পশ্চিমবঙ্গের আয়ের একটা বড় অংশ তাদের ধার পরিশোধ করতেই চলে যায়, যার ফলে পশ্চিমবঙ্গের কাছে অন্য কোনো খাতে খরচ করার মতো কোনো অবশিষ্ট টাকাই থাকে না। আর এছাড়াও দিনের পর দিন করাপশন এবং সরকারি চাকরি পাওয়ার জন্য ঘুষ নেওয়া, প্রশ্নপত্র লিক করার মতো ঘটনাও আজ নর্মাল হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে, যেখানে প্রায় রোজই খবরের চ্যানেল খুললেই একটা না একটা দুর্নীতির খবর ঠিক সামনে চলেই আসে। যেখানে আগে সব চাকরির জন্যই প্রায় প্রত্যেক বছরে সরকারি চাকরির পরীক্ষা হতো, সেখানেই আজ সরকারি চাকরির নোটিফিকেশন পাওয়া যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার্থীদের কাছে। আর হাতে গোনা যে কটা চাকরির পরীক্ষা হয় সেগুলোর ম্যাক্সিমামটাই দুর্নীতিতে ভরা। যেমন আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2023-এর ফেব্রুয়ারি মাসেই রেজাল্ট বেরিয়েছে এই পরীক্ষার, যেখানে 2800 জনের ভ্যাকেন্সি ছিল, সেখানে এখনো অবধি রিক্রুটমেন্ট হয়েছে মাত্র 1800 জনের, মানে 1000 জনের বেশি যোগ্যকে এখনো তাদের চাকরি দেওয়া হয়নি। কিংবা অন্যদিকে পিএসসির ফুড এসআই এক্সাম, যেটা কিনা 2018 সালের মোস্ট কন্ট্রোভার্সিয়াল রিক্রুটমেন্টও ছিল। কিংবা বছরের পর বছর ধরে এই প্রাইমারি টেটের দুর্নীতি, কিংবা এই এসএসসি স্ক্যাম, যেখানে কেউ সাদা ওএমআর শিট জমা দিয়ে, কিংবা কেউ টাকা ঘুষ দিয়ে, কিংবা কাউকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, যেগুলো সবকটাই আইনত অপরাধ। ওয়েস্ট বেঙ্গলের চাকরির দুর্নীতি নিয়েও আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে এই সমস্ত বিষয় ডিটেলস আলোচনা করব। আর তাই তুমিও যদি রাজ্যের এই অবস্থার মধ্যেও তোমার এবং পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার কথা ভাবো, তাহলে সরকারি চাকরির পরীক্ষার জন্য বসে না থেকে এন্টারপ্রেনারশিপ ট্রাই করো, যেখানে তুমি একজন জব সিকার থেকে একজন জব ক্রিয়েটর হবে, মানে তুমি অন্যকে জব দেবে, যার ফলে তোমার পার্সোনাল এবং রাজ্য তথা গোটা দেশের অর্থনীতিও বৃদ্ধি পাবে। আর যদি তুমি অলরেডি ওয়ার্কিং হও তাহলে আমার মতোই তোমার প্যাশনটাকেই প্রফেশন বানানোর চেষ্টা করো, আর সেটার জন্যই হাল না ছেড়ে সৎ পথে লেগে থাকো, একদিন তুমিও সফল হবে। আর এখন এই বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর কলেজ বিদ্যাকে আবারও ধন্যবাদ আমার আরো একটা ভিডিও স্পন্সর করার জন্য। তুমিও যদি আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন অনলাইনে করতে চাও তাহলে ওদের সাইটটা ভিজিট করতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এবার যদি তুমি বাংলার চাকরির খারাপ অবস্থা দেখার পাশাপাশি বাংলার শিক্ষার ব্যবস্থারও খারাপ দিকটা দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।